দীর্ঘ ২৫ বছর কারাগারে ছিলেন ইয়াসিন খান পলাশ। যদিও মানুষ তাকে চেনে কাল্লা পলাশ নামে। পুলিশের খাতায় তার নামের পাশে লেখা শীর্ষ সন্ত্রাসী। জেল থেকে বের হয়ে মাস না পেরোতেই টার্গেট হন তিনি। শুক্রবার দিনে দুপুরে তাকে গুলি করা হয়, একদম মাথা বরাবর। আশঙ্কাজনক অবস্থায় এখন ভর্তি আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগেও গত এপ্রিলে আরেক শীর্ষ সন্ত্রাসী নাঈম আহমেদ টিটনকে গুলি করে হত্যা করা হয়। বিশ বছর জেল খাটার পর জামিনে মুক্তি পাওয়ার ২০ মাসের মাথায় খুন হন তিনি। প্রশ্ন হচ্ছে, কাদের টার্গেট হন এসব শীর্ষ সন্ত্রাসীরা? কারা বছরের পর বছর ধরে পুষে রাখে রাগ? প্রতিশোধ নেওয়ার শপথ এত টাটকাই বা থাকে কি করে? ইয়াসিন খান পলাশ ওরফে কাল্লা পলাশ দীর্ঘ ২৫ বছর জেলে ছিলেন। তবে অন্য সব অপরাধীদের মতো জেলে গিয়ে আড়ালে চলে যায়নি তার নাম। গণমাধ্যমে বারবারই উঠে এসেছে তার নাম। অভিযোগ উঠেছে, কাগজে কলমে জেলের ভেতরে থাকলেও নিয়মিত পরিবারের সাথে দেখা করতেন জেলের বাইরে এসে। মাসে ২-৩ বার পরিবারের সাথে দেখাও করতেন। ২৫ বছর কারাগারে থাকলেও আছে ১৪ বছরের এক সন্তানও। রোগী সেজে কারাগার থেকে বিভিন্ন হাসপাতালে ভর্তিও হয়েছেন বারবার। জেলে থাকার মধ্যেই পরিবারের সাথে ঈদ আনন্দ উদযাপন করেছেন, আছে এমন অভিযোগও। সেই ইয়াসিন খান পলাশ জেল থেকে মুক্ত হন গত মাসের শুরুর দিকে। শুক্রবার রামপুরায় নামাজ পড়ে বাড়ি ফেরার সময় কে বা কারা তার মাথা বরাবর একাধিক গুলি করে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার বেলা ১:৩০টার দিকে নামাজ পড়ে বাসায় ফিরছিলেন পলাশ। রামপুরা থানাধীন রয়্যাল মিষ্টির দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। তার মাথায় ২টি গুলি লাগে। এ সময় গুলিবিদ্ধ পলাশকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কারা কেন পলাশের ওপর হামলা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম। পলাশের বাড়ির নিরাপত্তা কর্মী ইব্রাহিম মিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, এক যুবক পলাশের মাথায় গুলি করে কিছু দূরে থাকা একটি মোটরসাইকেলের পেছনে উঠে শূন্যে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যান। জানা যায়, যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় দণ্ডিত ছিলেন এই ইয়াসিন খান পলাশ। ২০০২ সালের ২৯ মে রামপুরায় মিজানকে গুলি চালিয়ে হত্যা করা হয়। এ মামলায় বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন পলাশকে। পরে উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য বলছে, ২০২২ সালের ২৫ মার্চ আলোচিত টিপু হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সরবরাহকারী হিসেবেও পলাশের নাম উঠে এসেছে। সেদিন সন্ধ্যায় খুনিদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলা মোটরে একটি বারে রাত ১:১২টা পর্যন্ত বসেছিলেন তিনি। ২ সহযোগী নিয়ে কারাগার থেকেই তিনি এই কাজ করেছেন। সেদিন সন্ধ্যায় খুনিদের হাতে অস্ত্র তুলে দিয়ে বাংলা মোটরের একটি বারে রাত ১:১২টা পর্যন্ত বসেছিলেন তিনি তার ২ সহযোগী নিয়ে। কারাগার থেকেই তিনি এই কাজ করেছেন, এমনটাই অভিযোগ। মামলায় গ্রেফতার হওয়া মাসুম প্রাথমিক জিজ্ঞাসাবাদে পলাশের নাম বলেছে। হাতকড়া পরা অবস্থায় এলাকায় এসে গুলি চালানোর অভিযোগও আছে এই পলাশের বিরুদ্ধে। কারাগারের নথি বলছে, গত ২ বছরে শুধু মামলার হাজিরার নামেই পলাশ ৫৩ বার ঢাকায় এসেছেন। হাজিরা শেষে প্রিজন ভ্যান বাদ দিয়ে মাইক্রোবাসে করে রামপুরার বাড়িতে যেতেন। পুলিশ পাহারা থাকতো বাইরে। কখনো কয়েক ঘন্টা, কখনো সারাদিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবারও ফিরতেন। তার স্ত্রী মাহমুদা খানম নিজেই একথা স্বীকারও করেছেন। রোগী সেজে হাসপাতালেও ভর্তি হয়েছেন বারবার। সেখানে পরিবারের অবাধ আনাগোনাও ছিল। এই অবকাশেই ২০১২ সালের অক্টোবরে মুন্সিগঞ্জ হাসপাতালে জন্ম হয় তাদের মেয়ে খাদিজার। তো কারা মারতে চায় এই তথাকথিত শীর্ষ সন্ত্রাসীদের? উত্তরটা এক কথায় দেওয়া সম্ভব নয়, কারণ শত্রুর তালিকাটা দীর্ঘ। প্রথমত আছে প্রতিদ্বন্দ্বী গ্যাং,
দশকের পর দশক ধরে যাদের এলাকা দখল, ব্যবসা, লোকবল সবকিছু পলাশের মতো সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করেছে, তারা কখনো ভোলেনি। জেলে যাওয়া মানে ক্ষমতা শেষ হয়ে যাওয়া নয়, কিন্তু জেল থেকে বের হওয়া মানে আবার ক্ষমতা দাবি করতে আসা। প্রতিপক্ষ সেটা হতে দিতে রাজি নয়। দ্বিতীয়ত, পলাশরা কখনো একা ছিলেন না, পেছনে ছিল রাজনৈতিক ছায়া। সরকার বদলালে সেই ছায়া সরে যায়। তখন যারা একদিন সুরক্ষা দিয়েছে তারাই হয়ে যায় সবচেয়ে বড় বিপদ, কারণ তারা সব জানে।